নমস্কার। সিলেবাসের বাইরে এই পডকাস্টে আমি তাপস মুখার্জি, ডাইরেক্টর টেকনো ইন্ডিয়া গ্রুপ, আপনাদের সকলকে আন্তরিকভাবে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের পর্বে যিনি আমার সঙ্গে আছেন তাকে আপনারা হয়তো অনেকেই চেনেন। তিনি বিশিষ্ট শিক্ষাবিদ, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক। কিন্তু তার থেকে তার বড় পরিচয় একটা আছে, সেটা হচ্ছে এই 2011 সালে যখন নতুন সরকার পশ্চিমবঙ্গে এলো, তখন মাননীয় মুখ্যমন্ত্রীর অত্যন্ত স্নেহভাজন একজন ব্যক্তিকে এই সিলেবাস কমিটির দায়িত্ব দেওয়া হলো। ক্লাস 1 থেকে প্রাইমারি থেকে সেকেন্ডারি, উচ্চ মাধ্যমিক সব কিছু সিলেবাসটা আমূল পরিবর্তন করার জন্য যাকে তিনি দায়িত্ব দিলেন, তিনি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এই অধ্যাপক ডক্টর অভিক মজুমদার। আমি অভিকদাকে স্বাগত জানাচ্ছি। অভিকদা সম্বন্ধে আমরা আজকে একটু আলোচনা করব, গল্প করব, অনেক জিনিস নিয়ে জানবো। তো আমি প্রথমে অভিকদাকে জিজ্ঞেস করছি, অভিকদা তুমি এখন বলো, যাদবপুর ইউনিভার্সিটিতে তুমি পড়াচ্ছ, বা আমি জানি গেস্ট অধ্যাপক হিসাবে কয়েকটা জায়গায় পড়াচ্ছ, তোমার এখন পড়াতে কেমন লাগছে? অভিজ্ঞতা কীরকম? আগে একটা কথা বলিনি, আমি কিন্তু ডক্টর নই, আমি শুধু অভিক মজুমদার, মাস্টারমশাই, প্রফেসর অভিক মজুমদার বলাই ভালো। আমি দেখুন, আমার সবচেয়ে প্রিয় জায়গাই পড়ানো। আমার বাবা মা দুজনেই শিক্ষক ছিলেন, ফলে আমার ছেলেবেলা থেকে পড়ানোর প্রতি একটা আকর্ষণ ছিল। এটা 1 নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে, আমার বাড়িতে আমি হচ্ছি 3rd জেনারেশন অধ্যাপক বা মাস্টারমশাই। ফলে আমাদের এই যে মাস্টারমশাইদের পরিবারের পড়ানোর যে ধারাটা, সেটা আমি খুব এনজয় করি। আমার পড়াতে খুবই ভালো লাগে, বিশেষত ইয়াং মাইন্ড, এদের সঙ্গে কথা বলতে আমার খুব ভালো লাগে। আমি 1994 সাল থেকে যাদবপুরে পড়াচ্ছি। ওই বাবা! তোমাকে আমি জিজ্ঞেস করি, খুব ইন্টারেস্টিং। তুমি কিন্তু প্রথম সরকার এলো, তোমাকে প্রথম দায়িত্ব দেওয়া হলো সিলেবাস কমিটির চেয়ারম্যান, এবং সেখানে প্রাইমারি মাধ্যমিক এই আমূল পরিবর্তন করতে হবে। তোমার যে যে অভিজ্ঞতাটা আমি একটু পরে শুনবো, ডিটেলসে আমি শুনবো তোমার সেই অভিজ্ঞতাটা। কিন্তু তার আগে বলো, ওই যে কাজের তোমার চাপ বা ধরন, আর এখন পড়াবার ধরন, দুটোর মধ্যে কীরকম মনে হচ্ছে? তফাৎটা কী? অসুবিধা কোথায়, সুবিধা কোনটা? না, এ বিষয়ে কোনো সন্দেহ নেই যে সিলেবাস তৈরির কাজটাও খুব উত্তেজনার এবং খুব রোমাঞ্চকর। কেননা বিশেষ বিশেষ ক্লাসের জন্য, বিশেষ বিশেষ বয়সের ছাত্রছাত্রীদের জন্য বাংলা সাহিত্য, ইংরেজি সাহিত্য, বিজ্ঞান, ইতিহাস, ভূগোল, এই এতগুলো বিষয়ের বই তৈরি হচ্ছে। এটা খুব রোমাঞ্চকর একটা বিষয়। সেটা পড়ানোর মতো নয়। আমি যখন প্রথম এই প্রস্তাব আমার কাছে এসেছিল, আমি খুব দুশ্চিন্তায় ছিলাম যে আদৌ আমি কি এই কাজটা করে উঠতে পারবো, কেননা আমার সেই ধরনের কোনো অভিজ্ঞতা ছিল না। আমি এখানে এসে একটু একটু করে খানিকটা শেখার চেষ্টা করেছি। তবে আমার একটা কপাল খুব ভালো বলতে হবে, আমি মনে করি ভীষণ ভালো কপাল। সেটা হচ্ছে, একদিকে আমার যে টিম মেম্বারদের আমি পেয়েছিলাম, তারা বিভিন্ন স্কুলের মাস্টারমশাই। সেই মাস্টারমশাইরা, সরকার এমনভাবে একটা ব্যবস্থা করেছিল যে সেই মাস্টারমশাইটা পুরো সময়ের জন্য এই সিলেবাস তৈরির কাজে আমার সঙ্গে থাকবেন। তারা বিভিন্ন স্কুলে পড়ান, সেই স্কুল থেকে স্পেশাল পারমিশন করানো হয়েছিল। এরা আমার সঙ্গে পুরোটা ছিলেন। দেখুন, আমি ইতিহাস, ভূগোল যদি বা একটু কথা বলতে পারি, কিন্তু বিজ্ঞান বিষয়ে আমার ধারণা খুব ভালো নয় যে আমি বিশেষজ্ঞের কথা বলবো। কিন্তু আমার টিম মেম্বাররা আমার সঙ্গে যোগাযোগ রেখে প্রথমে কারিকুলাম, তারপর সিলেবাস, তারপর টেক্সট বই তৈরি করেছেন। আর ছিলেন আমার চারপাশেই আপনার মতো যারা আধিকারিক ছিলেন সেই সময়, অর্থাৎ বিভিন্ন বোর্ডের প্রেসিডেন্ট যারা, বিভিন্ন বোর্ডের সেক্রেটারি যারা, বিভিন্ন বোর্ডের এবং শিক্ষা দপ্তরের যারা খুব বলা যেতে পারে উচ্চ পদে আছেন, শিক্ষা নিয়ে যাদের সিদ্ধান্তটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, সেই সব মানুষরা আমাকে অকল্পনীয় সাহায্য করেছেন। বছরের পর বছর ধরে আমি তাদের সাহায্য পেয়েছি এবং অনেক কিছু শিখেছি তাদের কাছ থেকে। একদিকে হচ্ছে যে কি করে একটা আমার অ্যাডমিনিস্ট্রেশনের তো কোনো আগে অভিজ্ঞতা নেই, কিন্তু এটা তো একাধারে একাডেমিক এবং অ্যাডমিনিস্ট্রেটিভ কাজ।
তো এই একাডেমিক কাজ এবং অ্যাডমিনিস্ট্রেটিভ কাজকে কতটা আমি পারবো সেটা নিয়ে আমার মনেই সন্দেহ ছিল, কিন্তু এদের সবাইয়ের, এমনকি আমি বলবো যে আমাদের যারা গ্রুপ ডি ছিলেন আমার কমিটির, তারাও আমাকে ভীষণভাবে হেল্প করেছেন। অর্ণব রায় আমায় প্রচুর সাহায্য করেছেন, প্রচুর কিছু শিখিয়েছেন যে কিভাবে একটা নোট লিখতে হয়। কেননা গভর্নমেন্টের নোট লেখা আর আমাদের অ্যাকাডেমিক্সের নোট লেখা একরকম নয়। একদম ফাইলকে কি করে হ্যান্ডেল করতে হয়, কোথাকার ফাইল কোথা থেকে এলে কিভাবে উত্তর দিতে হয়, কিভাবে সাজিয়ে সেটাকে প্রেজেন্ট করতে হয়, এই জিনিসগুলো অর্ণব রায় আমাকে প্রচুর সাহায্য করেছেন। এখন যিনি আমাদের এসপিডি, তিনি আমাকে প্রচুরভাবে সাহায্য করেছেন। ফলে আমি এই ধরনের মানুষদের সহায়তা পেয়ে আমি মনে করি শুভ্রবাবু, তার শুভ্র চক্রবর্তী, তিনিও প্রচুরভাবে সাহায্য করেছেন। এদের কাছ থেকে সাহায্য উনি পেয়ে এখন নেই, রিটায়ার্ড করে গেছেন। শুভ্র চক্রবর্তী তো হ্যাঁ, রিটায়ার্ড করে গেছেন আর কি। খুব ভালো মানুষ ছিলেন। কতদিন আগে? তো এই মাস 2-3 আগে, 3 মাস আগে ও আর কি। কিন্তু তখন না অভিজ্ঞতা তোমার মনে আছে, আমি হায়ার সেকেন্ডারি কাউন্সিলে উচ্চ মাধ্যমিকের আমি সেক্রেটারি দায়িত্বে আমি ছিলাম। তো বললাম ওই জন্য। হ্যাঁ, এবং তুমি কিন্তু প্রাইমারি, সেকেন্ডারি আর হায়ার সেকেন্ডারির ক্ষেত্রে তুমি কিছুটা হায়ার সেকেন্ডারিটা পুরোপুরি আমার পুরো ছেড়ে দিয়েছিলে, যে হায়ার সেকেন্ডারি সিলেবাসটা তুমি সাহায্য করো তাপসদা, ঠিক এরকম করতো। ঠিক। এবং তোমার সঙ্গে আমার যে সম্পর্কটা, আমি অভিজ্ঞতা বলি, তুমি আমাকে তাপসদা বলো, এবং এবং আমরা এবং তখন কোন টিচারকে ডাকা হবে, হুম, কাদেরকে ডাকা হবে, আমাদের কমিটি মেম্বারদের সঙ্গে তাদের কিভাবে বসানো হবে, ওই আপনাদের যে বিল্ডিংটা হায়ার সেকেন্ডারি কাউন্সিলে, তার একদম টপ ফ্লোরে একটা বিশাল এরকম বড় একটা ঘর আছে, সেই ঘরে আমরা সবাই মিলে বসতাম। বসে প্রত্যেকটা, আরেকজনের কথা অবশ্যই বলতে হবে, তিনি হচ্ছেন প্রফেসর দে, যিনি আমার সঙ্গে এসিআরটি থেকে আমাদের কাছে আমার সঙ্গে এসেছিলেন, এবং তিনি ছিলেন আমাদের মেম্বার সেক্রেটারি। এএন দে। হ্যাঁ হ্যাঁ। তো তিনি আমাকে বিপুলভাবে সাহায্য করেছেন। তিনি ছিলেন বিজ্ঞানের লোক, ফলে সাহিত্য এবং হিউম্যানিটিজ খানিকটা আমি দেখতাম, আর বিজ্ঞানটা উনি সম্পূর্ণভাবে দেখতেন। ফলে রথীন্দ্রনাথ দে ওর নাম, আরএন দে, রথীন্দা আমাকে বিপুল সাহায্য করেন, কেননা বিজ্ঞানের বিষয়টা রথীন্দা দেখতেন। আমি আবার বলছি, যদি কেউ বলেন যে এই সিলেবাস, বিশেষত প্রি প্রাইমারি থেকে ক্লাস 12, বুঝতেই পারছেন প্রায় 13টা ক্লাস, এবং পশ্চিমবঙ্গের মতো একটা রাজ্যে যেখানে কিন্তু হাজার হাজার স্কুল, প্রাইমারি স্কুল, হাজার হাজার সেকেন্ডারি স্কুল, আপনি জানেন হায়ার সেকেন্ডারি পঠন পাঠনের আপনি একটা পিলার ছিলেন, যে কত ব্যাপক জায়গায় এটা ছড়িয়ে আছে, এবং যেখানে 6টা ভাষায় লেখাপড়া হয়, বাংলা, হিন্দি, উর্দু, নেপালি, সাঁওতালি, ইংরেজি, এইগুলো হচ্ছে মিডিয়াম। প্লাস এখন আমি চলে আসার আগে জাস্ট তৈরি করে দিয়েও এসছি, একটা হলো রাজবংশী, একটা কামতাপুরি। ফলে এই 6টা-8টা ভাষায় যে পড়াশুনোটা হচ্ছে, আমরা যে বইগুলো তৈরি করতাম সেই বইগুলো ছিল বাংলায়, তারপর এই সব ভাষায় সেগুলো অনুবাদ হতো এবং প্রত্যন্ত জায়গায় পৌঁছে যেত। এবং এই ছাপাছাপির বিষয়ে আমরা যখন সরস্বতী প্রেস, এই ডানলপের পাশে আমরা প্রথম 2011 সালে যখন যাই, তখন সরস্বতী প্রেসের অবস্থা ভালো ছিল না। সরস্বতী প্রেস আমাদের পূর্ণাঙ্গভাবে সর্বতোভাবে সহায়তা করেছিল, এবং আজকে আপনারা জানেন সরস্বতী প্রেস বিরাট একটা ভূমিকা পালন করছে আমাদের শিক্ষার ক্ষেত্রে। এবং সেখানে রাত জেগে জেগে আমরা প্রুফ দেখতাম, হ্যাঁ, বই তৈরি করতাম, পেজ মেকআপ করতাম, এবং বিন্যাসগুলো করতাম, কোনটার পর কি যাবে। বুঝতেই পারছেন যে সমস্যা বহু রকমের। ক্লাস 3 বইটা ধরা যাক, ক্লাস 3 যে অঙ্ক বই আর ক্লাস 7 যে অঙ্ক বই, ভাষাটা কিন্তু ভেবে ভেবে করতে হয়, অর্থাৎ কোন ভাষাটা তার পক্ষে বোধগম্য হবে। ভূগোল বই, ইতিহাস বই, ক্লাস 6 ভূগোল বা ইতিহাস বই, আর ধরা যাক ক্লাস 9 বা ক্লাস 8 9 আমাদের হাতে নয়, প্রাইভেটের হাতে, কিন্তু ক্লাস 8 ইতিহাস বইয়ের ভাষাগত পার্থক্য থাকবে, কেননা ক্লাস 6 বাচ্চাটা কঠিন ভাষা বা কঠিন কনসেপ্ট বুঝতে পারবে না। ফলে
অনেকগুলো খুঁটিনাটি মাথায় রেখে প্রথমে কারিকুলাম তৈরি করতে হয়, তারপর সিলেবাস তৈরি করতে হয়, তারপর টেক্সট বই তৈরি করতে হয়। আপনারা সবাই জানেন যে কারিকুলাম প্রসঙ্গে যে কোনো ডিকশনারিতেই দেখবেন যে এটা একটা ওভারঅল একটা ফ্রেমওয়ার্ক দেয়, ওভারঅল ফ্রেমওয়ার্ক। ধরা যাক ক্লাস 6-এ বাংলার নদ নদী পড়বে। এইবার সিলেবাসে এসে আমরা বলবো যে বাংলার নদ নদীর বিশেষ বৈশিষ্ট্য 6টা তারা পড়বে। এই বিশেষ বৈশিষ্ট্যগুলো সিলেবাসে বলা রইল, আর একটু স্পষ্ট হলো। তারপর চলে যেতে হবে টেক্সট বইয়ে, সেখানে ঠিক হবে যে কোন কোন নদী সম্পর্কে তাদের সহজ করে বোঝানো হবে। এই কাজের জন্য আমরা আগের যে পদ্ধতি ছিল তার থেকে খানিকটা ডিভিয়েটও করেছি, খানিকটা সরেও এসেছি। এর পেছনে কতগুলো তত্ত্ব আছে আমি বলবো আপনার সঙ্গে কথা বলতে বলতে তাপসদা। কিন্তু আমরা যেটা করতে চেয়েছিলাম, আগের বইগুলো আমরা যখন দায়িত্ব নিই তার আগের বইগুলোর সঙ্গে আমাদের বইগুলোর কিছু পার্থক্য আছে। আগের বইগুলো কি ছিল আপনি জানেন, প্রথমে সংজ্ঞা, তারপর ব্যাখ্যা, তারপর দৃষ্টান্ত। আমরা ঠিক উল্টে দিয়েছিলাম। যশপাল কমিটির রিপোর্ট আছে একটা, 1993 সালে অধ্যাপক যশপালের নেতৃত্বে একটা কমিটি শিক্ষার বিষয়ে একটা খুব গুরুত্বপূর্ণ, ভারতীয় শিক্ষার ক্ষেত্রে সেই ডকুমেন্টটা খুব গুরুত্বপূর্ণ ডকুমেন্ট, লার্নিং উইদাউট বার্ডেন। তো ভারমুক্ত শিখন। সো লার্নিং উইদাউট বার্ডেনের এই কনসেপ্টটাকে নিয়ে এসে আমরা চেষ্টা করেছিলাম শিক্ষার্থীদের আগে দৃষ্টান্ত দিয়ে শুরু করতে। অর্থাৎ জিনিসটা কি, সে চারপাশে কি দেখছে, সেই অনুযায়ী সেই জিনিসগুলোকে ব্যাখ্যা করে তারা নিজেরাই যাতে সংজ্ঞার দিকে এগোতে পারে। অর্থাৎ কোনো সংজ্ঞা, মুখস্থ বিদ্যা থেকে ধারণাগত শিক্ষা, এটার দিকে আমরা যাবার চেষ্টা করেছিলাম। সিলেবাস কমিটির যে কাজটা ছিল, প্রাইমারি একটা, প্রি প্রাইমারি থেকে সেকেন্ডারি এবং হায়ার সেকেন্ডারি। তো এখন এটা যেমন সিলেবাস কারিকুলাম এবং বই তিনটা ক্ষেত্রে। তো এটার জন্য যেমন অঙ্কন শিল্পী থেকে শুরু করে তোমার একটা বিশাল তো লোকজন দরকার, বিষয়ভিত্তিক শিক্ষক, তারপরে ছবি আঁকা, ওইগুলো নানা রকম ব্যাপার থাকে। তো প্রাইমারি যে সিলেবাস করলে, সেকেন্ডারি সিলেবাস করলে, এই দুটো তফাৎটা কি ছিল? মানে এদের করতে গিয়ে মূল তফাৎগুলো কি ছিল? খুব জরুরি প্রশ্ন করেছেন। প্রথম কথা হচ্ছে যে আপনি লক্ষ্য করে দেখবেন যে আমাদের যে বইগুলো আমরা তৈরি করেছি সেই বইগুলোর ক্ষেত্রে নিচু থেকে একেবারে উঁচু ক্লাস পর্যন্ত বাংলার মান্য অলঙ্করণ শিল্পী যারা, আমি বইপত্র নিয়ে এসছি, আমি দেখাচ্ছি, তাঁদের আমরা গিয়ে আমন্ত্রণ জানিয়েছিলাম এবং সরকার তাদের একদম মানে যথাযথ সাম্মানিক দিয়েছিল এবং তারা কাজ করেছেন আমাদের সঙ্গে। ছোটদের বই তো ছবি অনেক বেশি গুরুত্বপূর্ণ। এবং আগে কিন্তু মানে আমাদের পশ্চিমবঙ্গে কোনো রঙিন ছবির টেক্সট বই ছিল না, কোনো, একেবারে তৎকালীন যুগের কিশলয় থেকে ছিল না। পরবর্তীকালে আমাদের হাতে এসে রঙিন ছবি এলো। আমি দুটো বই দেখাচ্ছি, এছাড়াও বহু মানুষ গুরুত্বপূর্ণ কাজ করেছেন। আমি কয়েকজনের নাম বলে দিই। যেমন ধরা যাক সমীর সরকার, সত্যজিৎ রায় যাকে একমাত্র ফেলুদার ছবি এবং শঙ্কুর ছবি আঁকতে দিতেন, সমীর সরকার, তারপরেই তিনি চলে যান এই ছবি করার পর, বছরখানেক পরে তিনি প্রয়াত হন। তার প্রতি আমার গভীর শ্রদ্ধা, কেননা তিনি অকল্পনীয় ভালো কাজ করে গেছেন। সমীর সরকার ছোটদের ক্ষেত্রে একেবারে অসাধারণ। এছাড়া ধরুন আমার মনে পড়ছে যাদের কথা, তার মধ্যে সুব্রত মাঝি খুব ভালো কাজ করেছে। ক্লাস 7-এ শুভা প্রসন্ন, অত বড় একজন শিল্পী, তিনি 1 টাকা নিয়েছিলেন, এমনকি তিনি কোনো ধরনের কোনো পারিশ্রমিক পর্যন্ত নেননি। এই সাম্মানিক ছাড়াই একজনই কাজ করেছেন, তিনি 1 টাকা জাস্ট নিয়েছিলেন। এছাড়া প্রণবেশ মাইতি কাজ করেছেন, যুধাজিৎ সেনগুপ্ত কাজ করেছেন, সুব্রত মাঝির কথা তো বললামই। এগুলো কিন্তু অভিজ্ঞতা যে সুব্রত মাঝি বা যুধাজিৎ বলুন বা যাদের কথা বললে আর কি, এরাও কিন্তু না, আমি জানতামও না। আমার কলেজ স্ট্রিটে যেসব বইগুলো আছে আর কি, প্রায় প্রচুর বই, পাবলিশার তাদেরকে দিয়ে অনেক কমার্শিয়াল কাজ করিয়েছে, মানে খুবই ওরা নাম করা, কিন্তু খুবই নাম। দেখুন, আমি
তেমন মানুষদের সঙ্গেই যোগাযোগ করেছি যারা তখনই যথেষ্ট দুর্দণ্ড প্রতাপ, যেমন দেবাশিস দেব, আমরা সবাই জানি পরবর্তীকালে দেবাশিস দেব কাজ করেছেন, যোগেন চৌধুরী ছবি এঁকে দিয়েছেন, এবং আমি তো বলবো শঙ্খ বন্দ্যোপাধ্যায়, এই ছেলেটি পরবর্তীকালে খুবই নামী হয়েছে। সেই শঙ্খ প্রথম এসে ছবি এঁকেছিল আমাদের টেক্সট বইয়ে, সেটা একটা দারুণ। এগুলো লোকে জানতো না, আপনি এগুলো জানতো, তুমি বললে এগুলো আমার জানা যাচ্ছে। সুব্রত গঙ্গোপাধ্যায়ের মতো শিল্পী কাজ করেছে, এবং আমার মনে হয় যে এটা একটা খুবই ভালো। আর আপনি বলছিলেন যে ছবি, দেখুন এটা ক্লাস 3 এর বই, এই ক্লাস 3 এর বইয়ে ছবি অনেক বেশি। ক্লাস 3 এর বই, এগুলো তো এটা দেবব্রত ঘোষের করা। দেখুন, না আপনি কি বলতে চাইছেন যে বাচ্চাদের কাছে যাতে ছবি বইটা অনেক বড়, একটু আকর্ষণীয় হয়, অনেক পড়তে আকর্ষণীয় যাতে হলো, ইচ্ছে করে, একদম সেই জন্য এবং রঙিন। আমরা এটাও জানি যে যত দিন যাচ্ছে, ধরুন তাপসদা, মোবাইল অনেক অ্যাট্রাকটিভ হয়ে উঠছে, তার সঙ্গে পাল্লা দিয়ে যদি না কালার বই করি, বাচ্চাদের মন আমি টানতে পারবো না। এই যে অসাধারণ কাজগুলো করেছেন, অসাধারণ দেবব্রত ঘোষের কাজ। এরই পাশাপাশি এটা হলো ক্লাস 3, এবার ক্লাস 7 এই কাজটা করেছেন সুহাগ প্রসন্ন। এখানে দেখুন, এখানে অনেক সিরিয়াস কাজ, সিরিয়াস কাজ, একটু বড় তো, একটু বড়। সুতরাং লেখাগুলো যেমন একটু অন্যরকম, কাজগুলো তার সঙ্গে তাল মিলিয়ে করতে হবে, তো তার সঙ্গে তাল মিলিয়ে করতে হবে, তো সেইটা কিন্তু আমরা করার চেষ্টা করেছিলাম। সেইটা কোথায় গেল? এগুলো মানে আমি বলতে চাইছি, একসঙ্গে আমরা এটা ভেবেছিলাম আমাদের কমিটি থেকে, যে আমরা চাইছিলাম যে ছেলে মেয়েদের যেন ছবি, আর্ট, এগুলো সম্পর্কেও একটা রুচি তৈরি হয়। টেক্সট বই মানে কিন্তু শুধুমাত্র কতগুলো তথ্যের আদান প্রদান নয়, টেক্সট বই একটা নন্দন তত্ত্ব, একটা এস্থেটিক্স। ফলে টেক্সট বই যত আমরা আকর্ষণীয় করে তুলতে পারবো, তত ছবি দিয়ে নানা ধরনের নিজেকে ভাব প্রকাশের নানা নতুন নতুন ক্ষেত্র খুলে দিয়ে, এইটা কিন্তু আমরা চেষ্টা করে গেছি। শুধু কতগুলো তথ্য নিরস এবং কতগুলো খটোমটো ভাষা, কতগুলো সংজ্ঞা মুখস্থ করার বিষয়, এখান থেকে আমরা সরতে চেয়েছি। আপনি জানেন যে বিদেশে এখন এই কথাটা বারবার বলা হচ্ছে, এক্সপেরিমেন্ট আর এক্সপিরিয়েন্স এর ওপরে নির্ভর করে শিশুরা শিখবে। শিশুদের নিজস্ব অভিজ্ঞতা মধ্যেই তাদের জীবনটাকে তারা খুঁজে পাবে। একটা কথা আপনাকে বলি, সেটা অবশ্যই উল্লেখ করতে হবে, আমরা কিন্তু মোটামুটি প্রায় 350 বেশি বই তৈরি করেছি। বাবা! এবং এই যে বইটা, এটা আমরা তৈরি করেছিলাম আমাদের ওই সময়, ভিশন অ্যান্ড ভয়েজ, এটা টুয়ার্ডস কোয়ালিটি এডুকেশন, এটা আমাদের কমিটির সমস্ত কাজকর্মের একটা নিরিখ তৈরি হয়েছিল। এবং মোট বইয়ের সংখ্যা এইখানেই দেওয়া রয়েছে, প্রায় কোথায় গেল, 278 প্লাস 23 প্লাস 46 সব মিলিয়ে 347। বাবা, এতগুলো বই তোমরা করেছো, তার মধ্যে আমাদের কিছু অবদান আছে, আমি তো অনেক সাহায্য করেছি, এটা বলো। অবশ্যই। এবং আমি যেটা বলবো যে আমার কমিটি মেম্বাররা, তারা বসে বসে শুধু বইগুলো লিখেছেন তাই নয়, সেগুলো আপনারা বিপুল সাহায্য, ওই যে যাদের আপনি ডেকেছিলেন, তারা এসে আমাদের একটা ধারণা দিয়েছেন। আপনি জানেন যে বিভিন্ন হায়ার সেকেন্ডারি স্কুল থেকে, কলকাতা শহরের, কলকাতার বাইরের নামি যে গভর্নমেন্ট স্কুল, গভর্নমেন্ট স্পন্সর স্কুল, তার যে বিখ্যাত মাস্টারমশাই দিদিমণি, তাদের আমরা ডেকেছিলাম। তারা এসে আমাদের কতগুলো প্রস্তাব দিয়েছিলেন। তারপর আমাদের ছোট গ্রুপে, ধরুন 20 জনকে আমরা ডেকেছি, তারপর 8 জনের একটা গ্রুপ সেটা নিয়ে আলোচনা করেছে, তারপর 6 জনের একটা গ্রুপ সেটা লিখতে শুরু করেছে। এই পদ্ধতিটা দিয়ে কিন্তু একটা বিরাট সংখ্যক লোকের কাছে আমরা পৌঁছতে চেয়েছি। এবং
একটু লক্ষ্য করলে দেখতে পাবেন যে আমাদের যে বইগুলো, সেই বইগুলো আসার ফলে তাদের জীবনে তারা দাঁড়িয়েছে এই বইগুলো পড়ে। এবং সেই সময় দাঁড়িয়ে আপনি জানেন যে 2011-12 সময়টা বেশ যাকে বলে রাজনৈতিক উথাল-পাথাল একটা সময়। সেই সময় 11, 12, 13, 14 সেই সব সময়ে বসে আমরা নিজেদের কাজটুকু খুব নিষ্ঠার সঙ্গে করার চেষ্টা করেছি। আপনি জানেন যে বোর্ডগুলো কিন্তু আমার বিপুলভাবে সাহায্য করেছে। কেননা একাডেমিক অথরিটি হচ্ছে বোর্ডগুলো। ফলে আমরা যে বই তৈরি করতাম, সে বইগুলো জমা করতে হতো আপনি জানেন বোর্ডগুলোর কাছে। যে আমরা প্রথম যখন সিলেবাস কারিকুলাম জমা দিই, তার পরিপ্রেক্ষিতে কিভাবে টেক্সট বইটা আমরা তৈরি করব, সে বিষয়ে কোথায় আমাদের অফিস হবে, কিভাবে আমরা এগোবো, তার খরচপাতি, তার মানে সেই কমিটিটাকে চালাবার জন্য সেগুলো কি পদ্ধতিতে হতে পারে, সেই গভর্নমেন্ট তাতে কি ভূমিকা নেবে, এই সমস্তগুলো কিন্তু চমৎকারভাবে হয়। এই অভিজ্ঞতা তুমি তো এতক্ষণ যেটা বললে খুবই ভালো বলেছো, সেটা হচ্ছে যে প্রাইমারি বোর্ড বা মধ্যশিক্ষা পর্ষদ বা উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সিলেবাস নিয়ে তুমি কি এই মাদ্রাসা বোর্ডের সিলেবাস বা ওয়েস্ট বেঙ্গল যে রবীন্দ্র ওপেন স্কুলিং আছে তার সিলেবাস, সেটাও কি তোমরা করেছিলে? এই প্রথম আমরা 2011 সালে আমাদের এই কমিটিটা তৈরি করা হয়। সুনন্দ সান্যাল ছিলেন প্রথম চেয়ারপারসন। তো যে কোনো কারণেই হোক সুনন্দবাবু এখান থেকে পদত্যাগ করে চলে যান। তখন আমার কাছে দায়িত্ব আসে একেবারে 2011-র শেষ দিকে, মানে ডিসেম্বর মাসে। 2012 সালটা আমরা তৈরি করেছিলাম 1357। এটা একদম এনসিইআরটি যেভাবে করে সেভাবেই করেছিলাম। হ্যাঁ, সেটা কি কোন 1357 কি পশ্চিম মাদ্রাসা বোর্ডেরও? না, বলছি 1357 তৈরি করলাম। পরের বছর আমরা করেছিলাম 2468 এবং প্রি প্রাইমারি। তার সঙ্গে আমরা করেছিলাম হায়ার সেকেন্ডারি। এগুলো তার পরের বছরগুলোতে ইমপ্লিমেন্ট হতো। 13-এ হলো, 14-এ হলো। 15 সালে আমরা করলাম ক্লাস 9, 16 ইমপ্লিমেন্টেড। 16-এ আমরা করলাম 10, 17 ইমপ্লিমেন্টেড। এরমভাবে একটার পর একটা বছর ধরে এগোতে লাগলাম। সেই সময় মাদ্রাসা বোর্ড আমাদের সঙ্গে যোগাযোগ করে। মাদ্রাসা বোর্ডের যারা তৎকালীন প্রেসিডেন্ট এবং সেক্রেটারি ছিলেন, তারা আমাদের বইগুলো দেখে খুবই তাদের পছন্দ হয়। এবং তখন থেকে এই প্রথম পশ্চিমবঙ্গের শিক্ষার ইতিহাসে আলাদা বই আর থাকেনি। দুটো সাবজেক্ট ছাড়া সমস্ত বইগুলো মাদ্রাসা বোর্ড গ্রহণ করে নেয়। ফলে এই বইগুলোই মাদ্রাসা বোর্ডে একই সঙ্গে সমান্তরালভাবে পাঠ্য হয়। কি করে এটার সঙ্গে এটাকে মেলানো যায়, এবং ওদের উদ্যোগে কিন্তু এখনো অবধি আমি যতদূর জানি মাদ্রাসা বোর্ডে একই বই পড়ানো হচ্ছে। না, কিন্তু রবীন্দ্র ওপেন স্কুলিং, রবীন্দ্র ওপেন স্কুলিংয়েও আমাদের বইগুলোকেই নিয়ে নেওয়া হয়, কারণ এছাড়া তো উপায় নেই। শুধু তাই নয়, সিবিএসইতে, আচ্ছা আচ্ছা, সিবিএসইতেও 10 এবং হায়ার সেকেন্ডারিতে, 9, 10 এবং হায়ার সেকেন্ডারিতে আমাদের বাংলা বইটা পাঠ্য হয়েছিল। কেননা ওদের নিয়মই হচ্ছে যে রাজ্যের হবে সেই রাজ্যের বই নিতে হবে। আমাদের বই থেকে যেটা আমাদের পাঠ্য নয়, এমন তো অনেক কিছু থাকে একটা বইয়ের মধ্যে, সেটা কিন্তু সিবিএসইতে পাঠ্য হয়েছে। কিন্তু মাদ্রাসা বোর্ডের দুটো সাবজেক্ট যেগুলো আমাদের সঙ্গে কোনো সম্পর্কই নেই, সেগুলো ওরা নিজেরা বই করেছেন। আচ্ছা, একটা অভিজ্ঞতা, তুমি তো অনেক মানে অনেক এর ইতিহাসটা একটু বললে, 2011 সাল থেকে 12, 13, 14, 15, আর প্রত্যেকটারই আমি সাক্ষী আছি, আমি দেখেছি, আমি তোমার সঙ্গে কাজ করেছি। কিন্তু আমি দেখলাম এর মধ্যে কিন্তু অনেকগুলো বিতর্ক হয়েছে। তুমি মানে শুধু ভালো কাজ করেছি যেরকম, সেরকম বিতর্ক হয়েছে যে বইয়ের মধ্যে এমন কিছু বিতর্কমূলক তথ্যর মানে সিলেবাস কমিটির অজান্তে হোক, মানে ঠিক না দেখার জন্যই হোক, থাকার জন্য সেটা অনেক বিতর্ক হয়েছিল আর কি, অনেক ভুল তথ্যর জন্য আর কি। ভুল তথ্য ছাপার ভুল এগুলো ছিল, কিন্তু সেটাও মনে রাখতে হবে। দেখুন, রবীন্দ্রনাথের একটা কবিতা আছে না, যে আমরা যে করি কাজ তাই করি ভুল। মানে কাজ যে করে তার ভুল হয়,
ফলে যে কাজ করে না তার কিছু সুবিধা আছে, কেননা সে তো কিছু করছেই না। সংশোধন আমরা রেগুলার বেসিসে করতাম। কিছু কিছু ক্ষেত্রে বিতর্কের অন্য কতগুলো মাত্রা ছিল, সেজন্য সরকারের পক্ষ থেকে বিখ্যাত ঐতিহাসিকদের নিয়ে কখনো কখনো কমিটি তৈরি করা হয়েছে। সেই ঐতিহাসিকদের মধ্যে সুমিত সরকার যেমন ছিলেন, ক্যালকাটা ইউনিভার্সিটির অধ্যাপক কেউ একজন ছিলেন, প্রেসিডেন্সির সুভাষ চক্রবর্তী বোধহয় ছিলেন। কিন্তু সে তো পরে, যখন তোমরা সিলেবাস কমিটি থেকে ভুল তথ্যে ভরা বই তৈরি করলে, তারপরে যখন আলোচনা হলো তখন তোমরা তো লোককে ডাকলে, ডেকে ভুল তারা সংশোধন বলেছিলেন যে কোনো কোনো ক্ষেত্রে আমাদের শব্দচয়ন বা এগুলো ঠিকই ছিল, কোনো কোনো ক্ষেত্রে তথ্য ভুল থাকলে আমরা সংশোধন করেছি। মাস্টারমশাইরা তৈরি করেছেন, সব যে আমি বুঝতাম তাও তো নয়, আর সব পাতা যে আমি পড়ে তথ্য ঠিক বা ভুল বুঝতে পারবো এমনও তো নয়। ফলে এটা একটা কন্টিনিউয়াস প্রসেস। পরবর্তীকালেও যখন বই হয়েছে, আগেও যখন বই হয়েছে, এই ধরনের বিতর্ক ছাপার ভুল থাকেই। ছাপার ভুলগুলো যাতে সংশোধন করি সেইটা আমরা কিন্তু চেষ্টা করে গেছি। আর কখনো কখনো দেখা গেছে যে আমাদের স্ট্যান্ড পয়েন্টটাই ঠিক এবং সেই অনুযায়ী আমরা এগিয়েছি। শুধু তথ্যের ভুল নয়, তো তোমাদের সিলেবাস কমিটির যে দায়িত্ব, সিলেবাস তৈরি করা, কারিকুলাম তৈরি করা এবং বই তৈরি করা এবং বই ঠিকমতো জায়গায় পাঠানো, ছেলেমেয়েরা যাতে সেশন শুরু হওয়ার অনেক আগে বই পায়। কিন্তু এগুলো কিন্তু আমি বলছি দায়িত্ব নিয়েই, অনেক ক্ষেত্রে এগুলো কিন্তু হয়নি। বই সেশন শুরু হওয়ার পরেও বই পৌঁছেছে বা বই পৌঁছে গিয়ে পড়ে আছে, ছেলেমেয়েদের হাতে পৌঁছায়নি। সেটা কিন্তু এখনও এরকম অভিযোগ উঠছে, সত্যি না মিথ্যা আমি জানি না, তুমি বলতে পারো। এখনকার কথার কোনো দায়িত্ব আমি নিতে পারবো না, কিন্তু এটুকু আমি বলতে পারি, পশ্চিমবঙ্গ একটা আশ্চর্য রাজ্য। একটু মাথায় রাখবেন কিন্তু যে জলপাইগুড়ির প্রত্যন্ত গ্রাম, আমি সেসব জায়গায় গেছি, আমি খুব ভিজিট করতাম ব্যাপারটা বুঝতে, প্রথম দিকে তো খুবই গেছি। তো জলপাইগুড়ির প্রত্যন্ত গ্রাম, দক্ষিণ 24 পরগনার প্রত্যন্ত গ্রাম, দ্বীপের মধ্যে স্কুল, বই পৌঁছানোর দায়িত্ব থাকতো সাধারণভাবে প্রথম থেকেই আমাদের সরস্বতী প্রেসের। এত বড় একটা ক্ষেত্র হলে বুঝতেই পারছেন যে বই, এবং আরও একটা সমস্যা ছিল, মাঝে মাঝে আমাদের রাজ্যে বন্যা হয়, বন্যায় বাচ্চাদের অনেক বই অনেক সময় নষ্ট হয়ে যায়, তখন তাদের আবার বই পাঠাতে হয়। কোথাও কোথাও গুদামের মধ্যে জল ঢুকে নষ্ট হয়ে যায়। অনেক সময় নভেম্বর ডিসেম্বরে মানে অকাল বর্ষণের ফলে হয়। ফলে অনেকগুলো সমস্যা আমাদের রাজ্যের আছে। আমার মনে হয় যে আস্তে আস্তে সেই সমস্যাগুলো কমছে। অন্তত আমরা যতদিন কাজ করেছি শেষের দিকে এত সমস্যা তখন ছিল না, কেননা বুঝতেই পারছেন একটা নতুন সিস্টেম তৈরি হতে, আপনি জানেন কোয়েশ্চেন পেপার নিয়ে ঠিক একই রকম সমস্যা হতো, কেননা একটা নতুন সিস্টেম তৈরি হচ্ছে। সেই সময় কিছু ভুলভ্রান্তি হয়, সেটা যত দ্রুত সারিয়ে নেওয়া যায়, যত দ্রুত সেটা বলা যেতে পারে সংশোধন করে নেওয়া যায়, সেটাই আমাদের কাছে কাম্য। তো অভিজ্ঞতা, আমরা আলোচনা শেষের দিকে এসে গেছি। আর একটা কোশ্চেন আমার জানার আছে, যে তুমি এক্সপার্ট কমিটি, সিলেবাস কমিটির চেয়ারম্যান দীর্ঘদিন ধরে ছিলে, অনেককে নিয়ে কাজ করেছো, আমি তার সঙ্গেও আমরা তার মধ্যে যুক্ত ছিলাম, কিন্তু তুমি ওখান থেকে ছেড়ে দিলে কেন, অব্যাহতি চাইলে কেন? কোনো চাপ ছিল না অসুবিধা ছিল? এই বিষয়ে আমার মনে হয় কিছু কিছু কথা পৃথিবীতে অনুচ্চারিত থাকাই ভালো। তবে এইটুকু বলতে পারি, কিছু ছিল ব্যক্তিগত, কিছু ছিল প্রশাসনিক, আর কিছু নিশ্চয়ই অভিজ্ঞতা ছিল যেগুলো থেকে সিলেবাস কমিটি মানে অভিক মজুমদার জানতো তো। তারপরে তুমি চলে যাওয়ার পর এখন আমি বলতেও পারবো না এখন সিলেবাস কমিটি কি আছে বা কেউ আছে চেয়ারম্যান? হ্যাঁ আছে, আচ্ছা, তারা কাজ করছে। দেখুন, এক একজনের কাজের ধরন এক এক রকম হয়, তবে এটা মাথায় রাখতে হবে, আমি যে সময় কাজ করতে এসেছিলাম, আমি বারবার বলবো যে আমার কমিটি মেম্বাররাও সমান গুরুত্বপূর্ণ ছিলেন, তারা বিপুল দায়িত্ব পালন করেছেন। আমি তাদের একটা বলা যেতে পারে ক্যাপ্টেনের নাম হয় হয়তো, কিন্তু খেলোয়াড়রা সবাই গুরুত্বপূর্ণ। আর দ্বিতীয়ত, যেটা আমরা যখন শুরু করেছিলাম তখন পরিস্থিতিটা এত অনুকূল ছিল না, ফলে হয়তো সেইটা একটা কারণ ছিল যে
সবাই নাম জানবার জন্য উদ্গ্রীব থাকতেন, কাজের খবর বেরোতো হ্যাঁ, অনেক বেশি। প্রথম এখন তো প্রচারটা বেশি পেয়েছো, এটাও প্রচার ঘটনা। বেশি পেয়েছি, এবং এটাও বলবো সাংবাদিকরাও খুব সাহায্য সাহায্য করেছেন করেছে। আমাদের বারবার ওরা কোনো সমস্যা হলে এসে জানিয়েছেন তার কি সমাধান হতে পারে। হ্যাঁ, এই সরকারের সঙ্গে বৈঠক, মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক, হুম। এই এগুলোর মধ্যে দিয়ে আমরা মাননীয় শিক্ষামন্ত্রীদের সঙ্গে বৈঠক যে যখন ছিলেন, এর মধ্যে দিয়ে আমরা এগিয়েছি। আমরা এক ধরনের কর্মী হিসেবে ছিলাম। ঠিক আছে অভিজ্ঞতা, এবারে কিন্তু আমরা শেষ হওয়ার আগে দুটো জিনিস আমি বলি আপনার সম্পর্কে। আমি তো জানি যে আপনি শুধু অধ্যাপক নন, শুধু প্রাক্তন সিলেবাস কমিটির চেয়ারম্যান নন, আপনি একজন কবিও এবং নিবন্ধকার। আপনার নিবন্ধ আমি পড়েছি, আপনার কবিতাও আমি পড়েছি। তো আজকে আপনার কবিতা দিয়ে আমরা অনুষ্ঠান শেষ করব, এবং যেরকমভাবে আমরা শুরু করেছি সেরকমভাবে আমি দর্শকদেরও বলে রাখি, এই কবিতা আমরা শুনবো অভিজ্ঞতার, এবং তারপরেও আমরা একইভাবে আগামী পর্বে নতুন একজন সম্মানীয় অতিথিকে এনে আমরা আলোচনায় করব আর কি। তো প্রথমে এখন অভিজ্ঞতা তোমাকে আমি বলছি, তুমি একটা না, কবিতা পড়ে শেষ করো। আমি নিশ্চয়ই পড়বো, তাপসদা আপনি বলেছেন, কিন্তু আমি এই সুযোগে একটু দর্শকদের কথাও বলি যে আপনাকে ডিরেক্টর এই প্রোগ্রামের এই হিসেবে এরা দেখছেন, আর তার আগে শুনছেন যে আপনি একটা বিরাট পোস্টে বিরাট দায়িত্বের কাজ করে এসছেন আমাদের হায়ার সেকেন্ডারি কাউন্সিলে, কিন্তু এর বাইরে যে আপনার একটা পত্রিকা আছে, আপনি যে নিয়মিত ছড়া লেখেন, আপনি যে নিয়মিত সাহিত্য চর্চা করেন, সে খবর তো আর এরা জানেন না। তো আমি বলবো আপনাকে বারবারই বলবো যে আপনি একটু আগে আমাদের একটা ছড়া শোনান, তারপর আমি কবিতা নিশ্চয়ই পড়বো। ও, মানে আমাকে আগে পড়তে হবে? নিশ্চয়ই। আচ্ছা, তাহলে ঠিক আছে। হ্যাঁ। এই কবিতাটা তুমি মন দিয়ে একটু শোনো। এই কবিতাটা হচ্ছে, একজন বাবা মা আছেন আর বাড়িতে একটা ছেলে মেয়ে আছে, এক সন্তান, এক এক ছেলে একটা মেয়ে, দুজনে আছে। বাবা মা খুব ব্যস্ত, তারা এত ব্যস্ত ছেলে মেয়ের দিকে অত নজর দিতেও পারে না। তো বাড়িতে একজন বিমলাদি বলে একজন ভদ্রমহিলা আছেন, তিনি দেখাশোনা করেন। আর বাবা মা বিভিন্ন জায়গায় যান, রাত ফিরে আসে। আর ছেলে মেয়ে দুটো নিজেরা ভাই বোন, খুব বন্ধুত্বর সময় কাটে ওদের। তো সেই নিয়ে একদিন হয়েছে কি, বাবা করলো কি, ছেলেকে বাইরে হোস্টেলে পড়াতে পাঠিয়ে দিল আর কি। তো বোনটা একা হয়ে গেল বাড়িতে। সে তখন দাদাকে চিঠি লিখছে। কবিতার নাম ইতি বোন ঝিকমিক। বাহ। দাদা, তুমি বুঝি পড়ছো এখন হোস্টেলে মাঝরাতে, নাকি দেরাদুনে দেখছো বরফ ভেসে যাওয়া জ্যোৎস্নাতে? এখানে এখন বৃষ্টির রাত, আঁধার হয়েছে ঘন, এত বাজ পড়া বিদ্যুৎও সাথে দেখিনি যে কক্ষনো। একা জেগে আমি লিখছি এ চিঠি, বিমলাদি ঘুমে কাদা, মাও বাবা গেছে ক্যালকাটা ক্লাবে, কি করি বলো না দাদা? প্রতিদিন একা সকাল সন্ধে কিভাবে যে দিন চলে, তুমিও যে নেই এখানে, তো আর দু চোখ ভরে যে জলে। না না, জল নয়, চোখের ভিতর ভুল কথা লিখেছি যে, চোখে নদী নিয়ে এইটুকু মেয়ে লিখতে পারে কি নিজে? যেন আমি মোটে দুঃখেতে নেই, যত দুঃখেরই কথা বলি, কাছে যে আমার জীবনানন্দ শরৎ রচনা বলি। এবার পুজোয় কি দেবে তুমি, দিও তবে অন্তত, খুঁজে খুঁজে সেরা গল্পের বই বিভূতি মানিক যত। ইমেলেতে নয়, হাতে লিখো চিঠি, উত্তর দিও ঠিক, ভালো থেকো আর প্রণাম নিও গো ইতিবোন ঝিকমিক। দারুণ, এটা একেবারে হাততালি দেওয়ার মতো না, ছড়া। মানে একটা দুটো শিশুর জীবনের অভিজ্ঞতা, এবং এটা খুব ভালো ধরেছেন, মানবিক একটা। আমি পড়ে শোনাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, এই কবিতাটার নাম পাথেয়। অন্ধকারে প্রদীপ জ্বালাতে যেন জোনাকিরা ফুলকি তোলে রাতে, আমি ফকিরের ঝুলি হাতে বসে থাকি, ভিক্ষা করি যাত্রীর পাথেয়। ঘুম শ্রেয়, আলিঙ্গন শ্রেয়, দেহে দেহে ঘর্ষণে কত না হিরণ্য জন্মায় রূপবতী। কেন দাও এত প্ররোচনা, ভোরে সেই সোনা পূর্বকোণে অশ্বপিঠে জ্যোতি। মৃৎপাত্রে অশ্রুকণা হয়ে আস্তে আস্তে উবে যাই, কতটুকু ক্ষতি। সারা রাত্রি শূন্য ঝুলি হাতে ভিক্ষা করি যাত্রীর পাথেও। থ্যাংক ইউ অভিজ্ঞতা, দারুণ কবিতা দিয়ে আমরা আজকে শেষ করলাম। আপনাদেরকে আবার বলি, আমরা নিয়মিত আমাদের এই সিলেবাসের বাইরে, তো একটা কথা, সিলেবাসের বাইরে আমাদের পডকাস্টের নাম
কিন্তু আমরা এখানে অনেকটাই সিলেবাস নিয়েও কথা বলেছি সেই তো দেখলাম। এবং কবিতা দিয়ে আমাদের শেষ হলো। সকলকে অনেক অনেক নমস্কার। অভিজ্ঞতা, তোমাকে ধন্যবাদ। নমস্কার, সমস্ত দর্শককে নমস্কার।